স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। অবশেষে চট্টগ্রামে খাল ও নালার 643টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে উন্মুক্ত জায়গাগুলোতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ শুরু হয়েছে। আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও পরে স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান সিটি মেয়র। 2017 সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে উন্মুক্ত খাল ও নালায় পড়ে মৃত্যু হয়েছে 15 জনের। গেল 18 এপ্রিল রাতে হিজরা খালে পড়ে মৃত্যু হয় 6 মাসের শিশু সেহেরিসের। এই ঘটনার পর নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন কর্মকর্তারা। বৃষ্টিতে বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল, নালা বা ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানের তালিকার নির্দেশ দেন সিটি মেয়র। এরপর শুরু হয় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ। এখানে যখন পরিষ্কার করতে আসছো তখন বাসগুলো ফাইভ রেলিংগুলো খুলে ফেলছে। পদক্ষেপ নিচ্ছে, এরা আগে বাস দিছিল, এরপর এখন এরা বাউন্ডারি দেওয়া সিদ্ধান্ত নিচ্ছে, এরপর কি করতে ওরা হয়তো। 2021 সালে 527টি স্থানকে মরণফাঁদ হিসেবে চিহ্নিত করে সিটি কর্পোরেশন। 2022 সালে এক সভায় দুর্ঘটনা রোধে খাল ও নালার পারে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এবার নিরাপত্তা বেষ্টনী দেওয়ার উদ্যোগ সিটি মেয়রের। 643টা এরিয়াকে আমরা প্রিভেন্টিভ মেজার্স দেওয়ার জন্য ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি। আশা করছি ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। তো ম্যানহোলের ঢাকনি যেখানে নেই সেগুলো আমরা অবশ্যই এই ঢাকনিগুলো আমরা ব্যবস্থা করার চিন্তা করছি। এদিকে খাল ও নালার পাশাপাশি অনেক স্থানে নেই ম্যানহোলের ঢাকনা। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। 19টা খালেই আমরা কিন্তু সেফটি এনশিওর করেছি। আমরা সীমানা প্রাচীর দিয়েছি, রেলিং দিয়েছি। মোট 36টা খালের মধ্যে আমরা 19টা খাল কমপ্লিট করেছি। ওই 19টা খালে কিন্তু আমরা প্রোটেকশন নিয়েছি। বিগত সময় নালায় ও ড্রেনে পড়ে হতাহতের ঘটনা ঘটলেও নিজেদের দায় স্বীকার না করে পরস্পরকে অভিযুক্ত করত সিটি কর্পোরেশন ও সিডিএ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভিক্ষা নয়, সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের সাথে হিসাবের এখনই সময় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, তিস্তার ক্ষেত্রে ভারতের সাথে আর কোনো আপোষ নয়। রংপুরে গণপদযাত্রায় যোগ দিয়ে এসব কথা বলেন তারা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও সরব তিস্তা তীরের বাসিন্দারা। রবিবার প্লাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হন রংপুর নগরীতে। সবার কণ্ঠে ছিল বৈষম্যের প্রতিবাদ আর অধিকার আদায়ের প্রতিজ্ঞা। তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির এই পদযাত্রায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তিস্তার পানিকে মারণাস্ত্র হিসাবে ব্যবহার করেছে ভারত। পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে। রংপুরের মানুষ যখন জেগেছে, লালমনিরহাটের মানুষ যখন জেগেছে, মানুষ যখন জেগেছে, তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে প্রতিষ্ঠিত। মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো গড়িমসি করলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। এই তিস্তা নদীর ভাঙনে আজকে রংপুরের মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে। কর্মহীন মানুষ দিন দিন বেড়েই চলছে, কিন্তু সরকার সেখানে মনে হয় গুরুত্ব দিচ্ছে না। আমরা মনে করি আজকে গণপদযাত্রার মাধ্যমে আমরা সেই দাবিটা উচ্চারণ করতে চাই, অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করুক। বিকেল 5:30টার দিকে গণপদযাত্রা শেষ হয় নগরীর জিলা স্কুল মাঠে। এর আগে একই দাবিতে 17 থেকে 18 ফেব্রুয়ারি তিস্তা নদীর 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েক লাখ মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নিয়মনীতির তোয়াক্কা না করেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। বেশিরভাগ ভবনে নেই আগুন নির্বাপনের ব্যবস্থা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। দাবি উঠেছে এসব ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। নতুন করে কেউ যাতে নিয়মের বাইরে যেতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। গত 1.5 দশকে ময়মনসিংহ শহরে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। এছাড়া নির্মাণাধীন আরও অনেক।
সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 6 তলা পর্যন্ত ভবন আছে ৩,৪৮১টি, আর 7 তলা থেকে এর বেশি বহুতল ভবন 303টি। বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। ফায়ার সার্ভিস বলছে, ময়মনসিংহের বেশিরভাগ বহুতল ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। হতাহতের ঝুঁকি আছে ভূমিকম্পের মতো দুর্যোগে। বেশিরভাগই ফায়ার সার্ভিসটা কোনো ছাড়পত্র নেয়নি, ছাড়পত্রবিহীন ভবনগুলো তৈরি করছে, এবং ভবনের পাশে যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল খুবই সমস্যার সম্মুখীন হলো, এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে। পরিবেশ অধিদপ্তর বলছে, বহুতল ভবনের ক্ষেত্রে ছাড়পত্র নিয়েছে হাতে গোনা কয়েকজন। তাদের দাবি, অন্যরা কাজ করছেন ইচ্ছে মতো। এই ধরনের 5,000 বর্গমিটারের অধিক বিল্ড আপ এরিয়া সম্পন্ন কোনো বহুতল ভবন এখন পর্যন্ত আমরা কোনো আবেদন পাইনি, বা আমরা কোনো বহুতল ভবনের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদান করি নাই। আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে অনেক ভবনেই এই প্ল্যান অনুযায়ী আপনার ভবন নির্মাণ করা হচ্ছে না। সচেতন মহলের অভিযোগ, বেশিরভাগ বহুতল ভবন মালিক 2টি নকশা ব্যবহার করেন, একটি কাগজে কলমে, অন্যটি বাড়ি বানানোর ক্ষেত্রে। এসব মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যে অনুমোদন নকশা পাশ করা হয় তার বাইরে তারা ইচ্ছা মাফিক একটি বিল্ডিং তৈরি করে। যারা নিয়ম না মেনে বিল্ডিং করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করে এই বিল্ডিংগুলো যেন ভেঙে ফেলা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে আগে বেশ কিছু ভবন হয়েছে, এখন তা নিয়ন্ত্রণ করা হবে। অনুমোদনের বাইরে গিয়ে কিছু বিল্ডিং হয়েছে, তো এগুলো আমরা দেখছি, মিটিংয়ের মধ্যে উপস্থাপন করছি, এবং এখন থেকে যেগুলো হচ্ছে বা যেটা করতে চাচ্ছে সেটা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে বহুতল ভবন নির্মাণে কর্তৃপক্ষ নজরদারি বাড়াবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। বকেয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্যাস বন্ধ থাকায় পল্লী বিদ্যুতে চলছে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর উৎপাদন। এ কারণে অতিরিক্ত লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছে এই অঞ্চলের অন্যান্য গ্রাহক। ডিইপিজেড এর জন্য বাড়তি বিদ্যুৎ পাওয়া গেলেও গ্রাহকের জন্য বরাদ্দ বাড়ছে না। ফলে এবার গ্রীষ্মে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি কমার আশা নেই। সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতাধীন এলাকায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় 480 মেগাওয়াট। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা থাকে গড়ে 70 থেকে 110 মেগাওয়াট। ফলে লোডশেডিংয়ে ভুগতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের। সম্প্রতি বকেয়া জটিলতায় ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে যায় শিল্প উৎপাদন। পরে ডিইপিজেডকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় পল্লী বিদ্যুৎ বিভাগ। বিকল্প হিসেবে আরবি অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওখান থেকে আমরা বিদ্যুৎ পাই। তো সব মিলায় আমরা 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। এটা হলে আমাদের ইপিজেডের আর কোনো ফ্যাক্টরির এই বিদ্যুতের সমস্যাটা আপাতত থাকবে না। স্থানীয়দের অভিযোগ, ডিইপিজেডে এই বিদ্যুৎ সরবরাহের কারণে ঘাটতি বেড়েছে আশেপাশের এলাকায়। গেল কয়েকদিনে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে লোডশেডিং। গত এক সপ্তাহ যাবত আমরা যে ভোগান্তিতে পড়েছি, যে বিদ্যুতের লোডশেডিংটা বিকট আকার ধারণ করছে। আমাদের ছোট ফ্যাক্টরি এইরকম বিদ্যুৎ যদি যায় আসে তাহলে আমাদের চলার মতন কোনো অপশন নাই। বিদ্যুৎ না থাকার কারণে তো পানিও ঠিক মতো থাকে না, রান্নাও পর্যন্ত করতে পারি না, গোসল দিতে পারি না, পোলাপান লেখাপড়া করাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। পোলাপান রাত্রে যে একটু ঘুমাবো তারও শান্তি পাই না। তবে কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ডিইপিজেডকে প্রায় 37 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ, যা কেন্দ্রীয়ভাবে পাওয়ায় এর প্রভাব পড়বে না স্থানীয় গ্রাহকদের ওপর। তাদের জন্য আমাদেরকে আলাদাভাবে 35 মেগাওয়াট বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের 10 তারিখের পর থেকেই তো আমাদের ব্যাপক লোডশেডিং গেছে। এখনো মোটামুটি লোডশেডিং আছে, লোডশেডিং তো থাকবেই। তো সরকার থেকে তো ঘোষণা আসছে, বরাদ্দ যদি আরো বাড়ায় দেয় তাহলে সেটা একটু কভার হবে আর কি। জনজীবন স্বাভাবিক রাখতে দ্রুত এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। শহর ছাড়াও সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলেও। এবছর এডিস মশাবাহিত এ রোগে প্রাণ গেছে 4 জনের। বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি অন্তত 34 জন। বাড়ছে ডায়রিয়া রোগীও। নার্স চিকিৎসক সংকটে চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনা জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা 250 শয্যার জেনারেল হাসপাতাল। চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে সেবা নিয়েছেন 200 জন, মারা গেছেন 4 জন। হাসপাতালে নেই পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা।
আর মশারি টানানোর ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর ঝুঁকিতে রোগীর স্বজনরাও। কালকে সকালে আসছি 11টায়, আইয়ে তো ওই ফ্লোট পাইছি, ফ্লোটই থাকি। দুগ্গর সেলাইন আনতে গেলে হ্যাঁ কয় বলে দুগ্গর বেশি নেবা না, তাই নাকি ট্রেনিং দিতে আইছি বাবা। আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়েকে নিয়ে এখন পর্যন্ত 6 জায়গায় আমি ঘুরছি। এখানে এটাও বলা হয়েছে যদি আপনি এইভাবে আমাদের সাথে ব্যবহার করেন তাইলে আপনি চিকিৎসা পাবেন না। ডেঙ্গুর পাশাপাশি বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এবছর এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 2000 মানুষ। ডায়রিয়া বিভাগে শয্যা সংকটে ব্যাহত সেবা। আসলে মার্চ এপ্রিল হলো ডায়রিয়ার সিজন, তো এই সময় ডায়রিয়ার চাপটা বেশি থাকে, আমরা স্টপ কম, এই জন্য আমাদের সামাল দিতে একটু কষ্ট হয়। সব ওয়ার্ডে রোগীর চাপ বেশি, সব কিছুরই সংকট আমাদের হসপিটালে। রোগীর চাপ বাড়লেও নেই পর্যাপ্ত জনবল। 55 চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র 13 জন। এতে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। আমাদের ডাক্তারদের সার্বক্ষণিকভাবে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে। নার্সরা, এই সীমিত নার্স দিয়েও আমাদের সবসময় তাদের সার্ভিসটা কন্টিনিউ করে। সার্ভিস তো আসলে বন্ধ রাখা যাবে না। সামনে পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তখন সেই হিসেবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই রিকুয়েজিশন দিয়েছি। হাসপাতালের এই সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহের মাঠে মাঠে চলছে বোরা ধান কাটার উৎসব। গেল বছরের তুলনায় ফলন ও ধানের বাজার দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। তবে বৈরী আবহাওয়া ক্ষেতের ধান 80% পাকলেই কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ সদরের হলিধানির বিস্তীর্ণ এলাকা জুড়ে খেতে পাকা ধান। বর্তমানে জেলার 6টি উপজেলায় জমির পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক। ভারী বৃষ্টির সংখ্যা ও পরিবহন সুবিধার জন্য অনেকেই জমিতে মেশিনের সাহায্যে মাড়াই করে ধান বস্তাবন্দি করে বাড়ি নিয়ে যাচ্ছেন। জেলায় বাসমতি, রডমিনি, 28 সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। বিঘায় ফলন হচ্ছে গড়ে 32 থেকে 35 মণ। উঁচু হওয়ার কারণে দেখা যাচ্ছে পানিতে জলাবদ্ধতা কম হয়, ধানটা মোটামুটি ভালোভাবে শুকায় এখান থেকে গুছাই নিতে পারে, যার কারণে বাজারের মূল্যটাও ভালো পায়। কৃষক জানায় এবার ফলন ভালো হলেও বেড়েছে উৎপাদন খরচ। গত বছরের থেকে এই বছরে ওজনের দাম বেশি, তারপরে পানির দামও বেশি। কাটতে প্রতি 600 টাকা, মাড়াই করতে ধরেন 2000 টাকা। বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে গড়ে 1300 টাকা থেকে 1750 টাকা দরে। এতে খরচের তুলনায় লাভের অংশ দাঁড়াচ্ছে দ্বিগুণ। 28 যাচ্ছে 1400-1500 টাকা, আর রডমিনি যাচ্ছে 1400 টাকা। ফলন হিসেবে লাভ আছে এবারটা। ভারী বৃষ্টির সংখ্যা থাকায় 80% পাকলেই জমির ধান কাটতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 80% পরিপক্ক হলেই দ্রুত কেটে সেটা মাঠ থেকে সরিয়ে নেন, তাহলে যে বৃষ্টিপাতের আমাদের পূর্বাভাস রয়েছে সেটা যদি হয়েও থাকে কৃষকের তেমন কোনো ক্ষতি হবে না। চলতি মৌসুমে জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 90,280 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 86 হেক্টর বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।